নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপ করেছেন যে স্যার, লোকসভা নির্বাচন চলে গেল, 2019-এ লোকসভা নির্বাচনে 100% অ্যাকুরেট প্রেডিকশন করার ফলেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আমার আবির্ভাব, প্রাদুর্ভাব এবং বিচরণ করা এবং পরবর্তীকালে অবাধে বিচরণ করা, কিন্তু উচ্চ স্থলটা ছিল লোকসভা নির্বাচন। যারা লার্নিং অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার যে ইউটিউব চ্যানেলটা ছিল, আমার যারা পুরনো যারা আমার স্টুডেন্ট বা আমাকে ফলো করত, তারা কিন্তু জানে যে লোকসভা নির্বাচনে 100% অ্যাকুরেট প্রেডিকশন যদি আমি না করতে পারতাম, তাহলে কোনো মতেই কিন্তু এই পশ্চিমবঙ্গে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার স্যার সুমন্ত জি চৌধুরীর আবির্ভাব হতো না। এর পেছনে অনেক স্তর রয়েছে, অনেক কারণ রয়েছে। যদিও 100% অ্যাকুরেট প্রেডিকশন করার পরও কিন্তু কেউ একটি গোলাপ ফুল দিয়েও আমাকে শুভেচ্ছা জানায়নি। আমি একজন অ্যাস্ট্রোলজার, আমি একজন প্রেডিক্টর। আমি কোনো তৃণমূলও বুঝি না, বিজেপি বুঝি না, কংগ্রেস বুঝি না, সিপিএম বুঝি না, কিচ্ছু বুঝি না। যখন আমি প্রেডিকশন করছি অ্যাজ এ অ্যাস্ট্রোলজার, ব্যক্তি কেন্দ্রিক আমিকে সরিয়ে রেখে যখন আমি একটা সাবজেক্টকে রিপ্রেজেন্ট করছি, তখন কোনো দলের হয়ে কথা কখনোই কিন্তু আমি বলতে পারি না। কিন্তু মনে রাখা দরকার, এইটা আমি বহুবার আমার লাইভ টিভি অনুষ্ঠানে বলেছি যে অনেকেই আমাকে প্রশ্ন করেছে আপনি খেলা নিয়ে প্রেডিকশন করতেন, যেমন বিশ্বকাপ নিয়ে আমি দুবার কিন্তু প্রেডিকশন করেছিলাম। তো আমি প্রেডিকশনের মধ্যে দিয়ে বলেছিলাম যে ভারত বিশ্বকাপ জিততে পারবে না। এবার আমি একজন ইন্ডিয়ান হয়ে ভারত বিশ্বকাপ জিততে পারবে না বলেছি বলে বাবা মা তুলে খিস্তি মেরেছিল সবাই, এই ইতিহাস পুরনো হয়ে গেছে। তখন কিন্তু আরো যারা যারা দর্শক ছিল, শ্রোতা ছিল, আমার স্টুডেন্ট ছিল, ফলোয়ার্স ছিল, তারা সবাই কিন্তু প্রতিবাদ করেছিল তাদের, যে উনি একজন অ্যাস্ট্রোলজার, প্রেডিকশন করা ওনার কাজ, প্রেডিকশনের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে ভারত বিশ্বকাপ জিততে পারবে না বা এই বিশ্বকাপ জিতবে, ও ভালো খেলবে। এইগুলো প্রেডিকশন, এগুলো ব্যক্তিকেন্দ্রিক কথা নয়। আমি যদি প্রেডিকশনের মধ্যে দিয়ে বলি যে ভারত বিশ্বকাপ জিততে পারবে না, আমি আগে যেই প্রেডিকশন দুবার প্রেডিকশন করেছিলাম, একজন প্রেডিক্টর সে প্রেডিকশনের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছে ভারত বিশ্বকাপ জিততে পারবে না, আমি কিন্তু এইবারের কথা বলছি না। তাই জন্য এখন আর আমি কোনো প্রেডিকশন করি না। বলেছিল গদ্দার ভারতে থেকে ভারত বিশ্বকাপ জিততে পারবে না। মানুষ কত নির্বোধ, মানুষ কত অশিক্ষিত, এবং মানুষ যে কোন জায়গায় বিচরণ করে প্রতি মুহূর্তে তার এক্সাম্পল পাওয়া যাচ্ছে। আমি 2021-এ যখন বিধানসভা নির্বাচন হয়েছিল, তখন আমি বলেছিলাম যে এই যে পার্টিকুলার যেই দিন ভোট হচ্ছে এবং যেই দিন রেজাল্ট বেরোবে, এই দুটো দিন আপনারা অনেকেই জানেন এটা, এবং আমার যদি লাইভ অনুষ্ঠান খোঁজা যায় তাহলে লাইভ অনুষ্ঠানেও ছিল, যে 2000 বিধানসভা নির্বাচনে যেই দিনকে ভোট হচ্ছে এবং যেই দিনকে রেজাল্ট বেরোবে, এই পার্টিকুলার এই দুটো দিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে পজিটিভ দিন নয়, এটা আমি বলেছিলাম। এবং দেখা গিয়েছিল যেভাবেই হোক, কি সততার সাথে না ডিসঅনেস্টির সাথে, এইগুলো আমার তো বিচার করার ব্যাপার নয়। আলটিমেট প্রথমে তিনি জিতছিলেন, কিন্তু তারপর কারেন্ট চলে গেল, তারপরে ঘোষিত হলো যে তিনি হেরে গেছেন। এবার কিছু মানুষ, তারা কিন্তু আমি বিশ্বাস করি যে তারা কিন্তু পার্টিকুলার রাজনৈতিক কোনো দলের নয়,
তারা আমার বিরোধিতা করার জন্য কেবল বলেছিল কি হলো, তৃণমূল কত ভোটে কত আসন পেল, কত সিট পেল, আর মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাবে। আমি কিন্তু একবারের জন্য তৃণমূল হেরে যাবে বলিনি, এটা আপনারা সবাই জানেন। এই নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হয়েছিল, মানে সবাই আমার ফেভারেই কিন্তু পরবর্তীকালে কথা বলেছিল। আমি পার্টিকুলার বলেছিলাম যে এই দুটো দিন এমন সময়, যেই সময়টাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেভারে যাবে না এই দুটো দিন। এবং আমি এটাও বলেছিলাম পরবর্তীকালে যদি আবার ওই একই ক্যান্ডিডেটের সাথে যদি 10 বার লড়াই হয়, 10 বারই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে। এই পুরোটাই কিন্তু আমি ক্যালকুলেশনের মধ্যে দিয়ে বলেছিলাম। আমার নিজস্ব কোনো মতামত বা আমি নিজস্ব কোনো সাপোর্টার হিসেবে কিন্তু আমি প্রেডিক্ট করিনি। এটা নিশ্চয়ই আপনারা মানবেন এবং মেনে এসেছেন এবং আজীবন মানবেন। আমি একজন প্রেডিকশন আমি করেছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে লোকসভা নির্বাচন নিয়ে আমি সেপ্টেম্বর বা অক্টোবরে একটা মাত্র আমি কিন্তু প্রেডিকশন করেছিলাম, মানে প্রেডিকশন নয়, আলোচনা করেছিলাম। মানুষ যখন প্রেডিকশনের অর্থটা বুঝবে না, ব্লাইন্ড মানে একদম অন্ধের মতন তার দলকে সাপোর্ট করার জন্য আমি কি বললাম না বুঝে হয়তো কিস্তি মারবে। আমি যদি বলি যে ভারত কিন্তু বিশ্বকাপে ভালো ফল করবে না, আগে যেগুলো বলেছি, আমি এখনকার কথা কিন্তু বলছি না, ভারত বিশ্বকাপে ভালো ফলাফল করলো না এবং হেরে গেল বলে এই গদ্দার, তার মানে এই যে অশিক্ষিত মানুষ, এদের জন্য আমি নই। তাই জন্যই আমি খেলা নিয়ে প্রেডিকশন করা বন্ধ করে দিয়েছি। আগে করতাম। লোকসভা এবং বিধানসভা নির্বাচন নিয়ে আমি 100% অ্যাকুরেট প্রেডিকশন করেছিলাম, তাই না? এটা তো প্রমাণিত সত্য। কিন্তু এইবার কোনো কিছু করিনি, একবারই মাত্র করেছিলাম। এখন আমি কি করেছিলাম না করেছিলাম মুখে বললে এখন আবার অনেক এখন বড় বড় কথা বলছেন। আমি ছোট্ট এক টুকরো প্রমাণ তো অবশ্যই আপনাদের দেখাবো। কিন্তু সেই সঙ্গে এটাও কিন্তু, এটা আমি বলেছিলাম যে ফেব্রুয়ারি 2024 থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আমাদের রাজ্য সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু 2026 পর্যন্ত থাকবে। পার্টিকুলার ডেট নিয়ে আমি পরবর্তীকালে আলোচনা করব। কিন্তু 2024 এর ফেব্রুয়ারি মাস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু রাজ্য সৃষ্টি হচ্ছে। মারাত্মক পাওয়ারফুল যে সময়টা, সেই সময়টা কিন্তু ক্রিয়েট হচ্ছে। আমি বারবার ধরে বলেছি যে গ্রহ এবং নক্ষত্রের দ্বারাই আমরা চালিত এবং পরিচালিত হই। আমি এটা ভেবে অত্যন্ত আনন্দিত হয়েছি। অনেকে বলেছিল যে জোটটা হচ্ছে ইন্ডিয়া জোট, সেটা থাকবে না। বলেছিল কিনা? বলেছিল এই জোট থেকে এই হবে, হ্যান হবে, ত্যান হবে। আমি কিন্তু বলেছিলাম যে এই যে ইন্ডিয়া জোটটা সৃষ্টি হচ্ছে, সেখানে কিন্তু এর বিরোধিতা একজন মহিলা করবে। বলেছিলাম কিনা? সেই সঙ্গে এটাও বলেছিলাম যে এই ইন্ডিয়া জোট এবং এই যে এনডিএ সরকার বা বিজেপি সরকার, হোয়াট এভার যাই হোক, একদম শেয়ানে কিন্তু টক্কর হবে। একবার কি বলেছিলাম শুনে নেওয়া যাক। লড়াইটা কিন্তু একদম টক্কর দিয়ে হবে, কেউ কাউকে ছাড়বে না এবং খুব ইজিয়েস্ট ভাবে কেউ জিতে যাচ্ছে সেটাও হবে না। আমি আবার বলছি, এই লড়াইটা একদম 100-এ অ্যাকুরেট হতে পারে যদি মহাজোট এই 23 এপ্রিলের পর থেকে নিজস্ব কোনো ভুল ইমপ্লিমেন্টেশন না করে বসে, বা আমি যদি ভুল না করে বসি। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখা দরকার, ইতিহাস বলছে। যাই হোক, আমি এখন আর কোনো বুদ্ধবাবুকে টানতে চাইছি না, কিন্তু বুদ্ধবাবুর কে যদি আমরা একটুখানি স্ক্রুটিনি করি, তাহলে তার ভুল পদক্ষেপ কিন্তু তৃণমূলকে জায়গা করে দিয়েছিল। এটা আমরা সবাই জানি। তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, সংঘর্ষ, ফাইট সবকিছু ঠিক আছে, কিন্তু বুদ্ধবাবু জেনুইন একজন মানুষ ছিলেন, মুখ্যমন্ত্রীও হিসেবেও সৎ এবং জেনুইন ছিলেন। কিন্তু তিনি কিন্তু ভুল পদক্ষেপ, তার পরাজয়ের জন্য তিনি নিজেই দায়ী। তাকে কিন্তু কেউ হারায়নি, তিনি নিজেই কিন্তু জনগণের বিশ্বাস কখনো কিন্তু গ্রহণ করতে পারেনি। বিশ্বাসের জায়গাটাকে একদম ব্লাইন্ড রেখে দিয়েছিলেন। তাই জন্য তার পরাজয়ের জন্য তিনি নিজেই দায়ী হয়েছিলেন। যেমন সেরকম মহাজোটের ক্ষেত্রেও মনে রাখা দরকার, মহাজোট নিজের স্খলন যদি নিজেরা না করে, তাহলে একদম বিজেপি 100, মহাজোট 100,
তারপর কিন্তু লড়াই হবে। যদিও সৎভাবে লড়াই হয়, কোন রকমের মার দাঙ্গা গোলাগুলি হবে না, এটা আমার বিশ্বাস, এবং মানুষকে ভোট দিতে দেয়া হবে, এটাও আমার বিশ্বাস। যদি তাই হয় তাহলে লড়াই কিন্তু একদম শেয়ানে শেয়ানে হবে। যাই হোক, অ্যাকচুয়ালি এইগুলো বলার অর্থ কিন্তু এই নয় যে দেখুন আমি যেটা বলেছি সেটাই ঠিক হয়ে গেছে, কেননা এটা আমি বারবার ধরে বলেছি যে আমি যেটা বলবো সেটা ঠিক হবেই, আমার মুখনিসৃত বাণী দৈববাণী। আমার বলার অর্থ শুধু এটাই যে অ্যাস্ট্রোলজি একটা সাবজেক্ট, এবং এই সাবজেক্টটাকে বোঝার জন্যও কিন্তু সাধারণ মানুষকে মিনিমাম শিক্ষিতটুকু হতে হবে। নির্বোধ, অশিক্ষিত, গোয়ার এবং অর্থোডক্স মনোভাব নিয়ে কখনো কোনো মতেই কিন্তু আপনি এই সাবজেক্টটাকে অনুধাবন করতে পারবেন না, বা এই সাবজেক্টটার যে যথার্থ রূপ সেটাকে আপনি কিন্তু উপলব্ধি করতে পারবেন না, এটুকুই বলার ছিল। যাই হোক, আজকে আবার একটি অনলাইন প্রেডিকশন নিয়ে আমি চলে এসেছি। এই প্রেডিকশনটির সূচনাতেই জানিয়ে রাখি যে 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেলস অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিজ ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে এভরিথিং কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। আমি এমন কোন স্থানে যদি থাকি, দেখা গেল সেখানে নেট কানেকশন নেই, বা এমন কোন স্থানে আছি দেখা গেল যে আমি খুব বিজি রয়েছি, এরকম অবস্থা ছাড়া আমি 48 আওয়ার্স এর মধ্যে প্রেডিকশন করে পরিপূর্ণ গোপনীয়তার সাথে আমি কিন্তু ইউটিউবে পাবলিশ করব, এবং তার লিঙ্কটি কিন্তু যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেব। লিঙ্কটি পাওয়া মাত্রই আপনারা সেটাকে সেভ বা ডাউনলোড করে নেবেন। প্রেডিকশনটি অত্যন্ত মূল্যবান, সেটাকে সুরক্ষিত এবং সংরক্ষিত করার দায়িত্ব কিন্তু আপনাদের। যদি আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ মে বি, মে নট বি, মানে হতেও পারে এটা সঠিক নাও হতে পারে, এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট হয় তাহলে কিচ্ছু করার দরকার নেই। দু চোখের ছবি বড় বড় করে চোখ করবেন যাতে ভেতরের কালো অংশটা দেখা যায়, বড় বড় করে চোখ করে দু চোখের ছবি পাঠিয়ে দেবেন। কালপুরুষ ছকের মধ্যে দিয়ে 100% অ্যাকুরেট প্রেডিকশন করে দেওয়া সম্ভব। এটা আমি লাস্ট 6 বছর ধরে দেখিয়ে এসেছি, এবং আপনারা জানেন যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দ্বারা ক্যালকুলেশন করলে 99.9% অ্যাকুরেট হতে পারে, 0.1% ভুল হলেও হতে পারে, কিন্তু কখনো কালপুরুষ ছকের মধ্যে দিয়ে অর্থাৎ চোখের কর্নিয়া দ্বারা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে 100,000% অ্যাকুরেট প্রেডিকশন হবে, এবং সেখানে কোনো মতেই কোনো ভুল হতে পারে না। এটা আপনারা এতদিনে জেনে গেছেন। এমন অনেকে আছেন যারা যারা চেম্বারে এসে আমার কাছে প্রেডিকশন করাতে চান, তাদেরকে জানিয়ে রাখি 7003055489। আবার বলছি 7003055489 এবং 8336856996। এই দুটো হচ্ছে আমার অফিস নাম্বার, চেম্বার বুকিং নাম্বার। যারা যারা চেম্বারে আসতে চান তারা কিন্তু সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে এই দুটি নাম্বারের যে কোনো একটি নাম্বারে ফোন করে নিজেদের নাম নথিভুক্ত করবেন। আমার অনলাইন প্রেডিকশন ফিস হচ্ছে 3000 টাকা, আর আমার চেম্বার ফিস হচ্ছে 1500 টাকা। এটা কিন্তু আগে থেকেই জানিয়ে রাখলাম। 101 টাকায় স্যারকে পাওয়া যায় এটা কখনোই কিন্তু মনে করবেন না। যাই হোক, জন্মছক কাকে বলে, স্পট ইমপ্লিমেন্টেশন ছক কাকে বলে বহুবার বলেছি, আজকে আর নতুন করে বলবো না, একদম জন্মছকেই চলে যাই। আমি যদি এই জাতকের জন্মছকটি লক্ষ্য করি, 2000 সালে জন্মেছে, বাচ্চা ছেলে, তাহলে তার কিন্তু কর্কট লগ্ন এবং বৃষ রাশি। 1 নাম্বার ঘরে রাহু, 2 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 3 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 4 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 5 নাম্বার ঘরে প্লুটো এবং শুক্র, 6 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 7 নাম্বার ঘরে বুধ, সূর্য, ইউরেনাস, নেপচুন, কেতু, 8 নাম্বার ঘরে মঙ্গল, 9 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 10 নাম্বার ঘরে শনি এবং বৃহস্পতি, 11 নাম্বার ঘরে চন্দ্র, 12 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই।
আর যদি আমি পড ইমপ্লিমেন্টেশন ছকটি দেখি তাহলে 1 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 2 নাম্বার ঘরে ইউরেনাস, 3 নাম্বার ঘরে কেতু, 4 নাম্বার ঘরে বৃহস্পতি এবং বুধ, 5 নাম্বার ঘরে নেপচুন প্লুটো, 6 নাম্বার ঘরে শনি এবং শুক্র, 7 নাম্বার ঘরে রবি, 8 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 9 নাম্বার ঘরে মঙ্গল এবং রাহু, 10 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 11 নাম্বার ঘরে চন্দ্র, আর 12 নাম্বার ঘরে কিন্তু কোনো গ্রহ নেই। রবিকে যদি লক্ষ্য করা যায় তাহলে 2 নম্বর ঘরে অধিপতি গ্রহ হয়ে 7 নম্বর ঘরে বসে রয়েছে এবং শত্রু রাশিতে বসে রয়েছে, যেহেতু শনির ঘরে বসে রয়েছে। এবং সবচেয়ে বড় কথা, শনি কিন্তু 10 নম্বর ঘরে মেষের ঘরে নিচস্থ অবস্থায় বসে রয়েছে। আমি বারবার ধরে বলেছি, শনি যদি কখনো উচ্চ স্থানে বসে থাকে বা শনি যদি পাওয়ারফুল হয়ে বসে থাকে, তাহলে কিন্তু শনি কোনো গ্রহের সাথে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে না বা শনি কোনো গ্রহের সাথে নেগেটিভ সম্বন্ধ তৈরি করে না। কিন্তু এই ক্ষেত্রে শনি কিন্তু নিচস্থ হয়ে বসে রয়েছে। মেষের ঘরে শনি নিচস্থ, তুলার ঘরে উচ্চস্থ, এটা একদম অঙ্কের মধ্যে দিয়ে জানা যায়। তাহলে যেহেতু নেগেটিভ শনির আন্ডারে সূর্য চলে এলো, তাহলে সূর্য কিন্তু ভয়ঙ্কর শত্রু রাশি দ্বারা আক্রান্ত হয়ে গেল। এবং এই সূর্য বা রবি কিন্তু 1 নম্বর ঘরকে দৃষ্টি দিচ্ছে। সুতরাং এক্ষেত্রে ডেফিনিট ভাবে বলা যায় যে রবি যখন 1 নাম্বার ঘরে নেগেটিভ ভাবে দৃষ্টি দেয়, তখন কিন্তু কি হয়, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে ফার্স্ট। কেননা রবি গ্রহটাই হচ্ছে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করার গ্রহ। আর রবিকে আমরা যে মেরুদণ্ড, সাহস, বীর্যশালী, ঔরসজাত সন্তান বা আমরা নেতা, নেতৃত্ব, হ্যাঁ, এই জায়গাটাকে যে আমরা বলি, এর ঠিক অপোজিট রেজাল্ট হয়। মানে রবি যখন 1 নম্বর ঘরে, 1 নম্বর ঘর মানে ভিত, স্থাপত্য, সেখানে যখন রবি নেগেটিভ হয়ে বসে থাকে, তখন কিন্তু সব সময় এই যা কিছু বললাম তার অপোজিট হয়ে যায়। অন্যের সাহায্য ছাড়া কোনো কাজ করতে পারি না, কোনো অজানা জায়গায় যেতে গেলে উনি বাবা যদি কিছু হয়ে যায় ভয় লাগে, এবং মেরুদণ্ডটা টান থাকে না, বিকিয়ে যাওয়া মানসিকতা হয়, হ্যাঁ, এবং পরনির্ভরশীল, পরজীবী মানসিকতার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যায়। আর আমি বারবার ধরে একটা কথা বলেছিলাম যে 7 নাম্বার ঘরে যদি বৃহস্পতি, শুক্র এবং রবি অবস্থান করে, তাহলে কিন্তু তার বিবাহিত জীবন একদম ভালো হয় না, একদম ভালো হয় না। এটা কিন্তু আপনারা যে কেউ নিজেদের জীবনেও মিলিয়ে দেখতে পারেন। এই ক্ষেত্রে তো রবি একদম নেগেটিভ হয়ে 7 নাম্বার ঘরে হিট করছে এবং সেক্ষেত্রে কিন্তু কেতুও বসে রয়েছে। তাহলে বিবাহিত জীবনটা মারাত্মক নেগেটিভ বা বন্ডিং এর জায়গাটা মারাত্মক নেগেটিভ। হ্যাঁ, এই যে অনেকের সাথে মিলেমিশে কোনোদিন থাকতে পারবে না, ঘরের মধ্যে রইল অন্ধকার করে বা একটা হালকা আলো জ্বালিয়ে, বাইরের আলো পছন্দ করবে না, লোকজন পছন্দ করবে না, এটা কিন্তু লক্ষ্য করা যায়। চন্দ্র কিন্তু 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ হয়ে 11 নাম্বার ঘরে বসে রয়েছে। তাহলে চন্দ্র কিন্তু উচ্চ রাশি, অর্থাৎ এর মন কিন্তু খুব সফট, আবেগী। কিন্তু হিসাব মতন যদি লক্ষ্য করা যায় যে 5 নাম্বার ঘরে কিন্তু এই চন্দ্র দৃষ্টি দিচ্ছে, সেখানে কিন্তু শুক্র বসে রয়েছে। 5 নাম্বার ঘরটা কিন্তু মঙ্গলের ঘর, সেখানে শুক্র বসে থাকা মানে অবৈধ, বেআইনি, এই ধরনের কিন্তু দৃষ্টিভঙ্গি তার মধ্যে থাকবে। 5 নাম্বার ঘর যেহেতু সফলতার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সেখানে কিন্তু কেতুও দৃষ্টি দিচ্ছে, তাই জন্য এই জাতকটি কিন্তু সফলতার দিক দিয়ে স্যাটিসফাই হতে পারবে না। স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিন্তু কোনো মতেই আসবে না সফলতার জায়গা দ্বারা। আমি প্রথমে এমনি বলে যাচ্ছি, পরে অনেক প্রশ্ন করেছে, সেই প্রশ্ন নিয়ে উত্তর দেব। এবার যদি মঙ্গলকে দেখা যায় 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, সবচেয়ে বড় কথা এর ঊর্জাগত দিকটা প্রথমেই যেটা বললাম একদম নেগেটিভ, স্খলিত হয়ে গেছে। তার কারণ মঙ্গল 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। যদি 10 নাম্বার ঘরটা দেখা যায়, তাহলে সেখানে মঙ্গলের ঘরে কিন্তু শনি বসে আছে নিচস্থ হয়ে, আবার সেখানে কিন্তু বৃহস্পতি বসে আছে। বৃহস্পতি মানে আমি যা কিছু জানি প্রফেশনালি কতটা ইমপ্লিমেন্ট করতে পারছি।
বোঝাতে পারলাম? তাহলে এই জায়গাটা কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স 10 নম্বর ঘরে হয়ে গেল। আর 5 নম্বর ঘরটা মঙ্গলের ঘর, সেখানে আবার মঙ্গল এবং শুক্র। মঙ্গল এবং শুক্র মানে চটজলদি কোনো কিছু পেয়ে যাওয়া, অবৈধ কোনো কাজকর্ম করা, হ্যাঁ, বা ইলিগাল কোনো মানে কাজকর্মের সাথে জড়িয়ে পড়া। এবং 5 নম্বর ঘরে যখন এই মঙ্গল এবং শুক্রের অবস্থান থাকে, তার মানে কিন্তু আমি সফল হতে গিয়ে এমন কিছু ভুল করলাম যার জন্য কিন্তু আইন, আদালত, পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কেমন? এই মঙ্গল কিন্তু আবার আমি যদি ভালো মতন লক্ষ্য করি 11 নম্বর ঘরকে হিট করছে, তাহলে মঙ্গল নেগেটিভ হয়ে গেছে। 11 নম্বর ঘর মানে কর্মফলের জায়গা। 11 নম্বর ঘর মানে আমি যে দেখা গেল 10% সফল হলাম, সেটাকে কিভাবে 30% সফলে রূপান্তরিত করব, সেটা কিন্তু দেখা যায় 11 নম্বর ঘর দ্বারা। তাহলে সেই 11 নম্বর ঘরটা নেগেটিভ হয়ে গেছে। মঙ্গলের দৃষ্টিতে 11 নম্বর ঘর আছে মানে নেগেটিভ হয়ে গেল। 2 নম্বর ঘরটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তার মানে কিন্তু দেখা যাচ্ছে এই 2 নম্বর ঘরটা কিন্তু রবির ঘর, তাই তো? তাহলে রবি এবং কেতু মানে নিজস্ব কোনো ইনকাম থাকবে না। আবার বলছি, ওই যে পরধনে ধনী হয়ে যাওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর মঙ্গল কিন্তু 3 নম্বর ঘরকেও হিট করছে। 3 নম্বর ঘর মানে মানসিকতা, মনোভাবকে বোঝায়। সবসময় খোলসের মধ্যে থাকা, সবসময় ভয় পাওয়া, বিকিয়ে যাওয়ার একটা মানসিকতা, এবং ঘরের মধ্যে ঘর অন্ধকার করে বিশ্বজয়ের স্বপ্ন দেখব, এই জায়গাটা কিন্তু তার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। যেমন আমি যদি খুব ভালো মতন এইবার লক্ষ্য করি, তাহলে কিন্তু বুধ, এবার এই বুধকে যদি আমি দেখি, তাহলে বুধ 12 নম্বর এবং 3 নম্বর ঘরের অধিপতি গ্রহ। বুধ মানে উপস্থিত বুদ্ধি। 12 নম্বর ঘর মানে কি? এই যে আয়েগা এবং জায়গা, ডেভিড ক্রিডের আমরা যে কথা বলি, এই যে চলে যাওয়াটা, এটাকে রিপ্রেজেন্ট করে 12 নম্বর ঘর। সেই ঘরের অধিপতি গ্রহ কিন্তু বুধ হয়ে গেছে, এবং অধিপতি গ্রহ হয়ে 7 নম্বর ঘরে কিন্তু বসে রয়েছে। সুতরাং বিজনেস এর ক্ষেত্রে বিন্দুমাত্র হবে না। আবার এই যে 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ আবার 3 নম্বর ঘরের অধিপতি গ্রহ হয়ে কিন্তু 7 নম্বর ঘরে বসে রয়েছে। তাহলে মন, এই যে মানসিকতা এবং মনোভাবের জায়গায় যে মানে কি বলবো, উপস্থিত বুদ্ধির যে জায়গাটা, বা আমি কোনো বিপদে পড়েছি সেটাকে কিভাবে সাইড ট্যাকেল করে চলে যাব, বা আমি একটা টার্গেট ফিক্স করেছি যে আমাকে একটা চাকরি পেতে হবে, সেই চাকরিটা পাওয়ার জন্য ডু অর ডাই সিচুয়েশন, অর্থাৎ করেঙ্গে ইয়া মারেঙ্গে নয়, করব যেভাবেই হোক করব, এটাকেই করেঙ্গে ইয়া মারেঙ্গে হিসেবে আমি কিন্তু বলে এসেছি এতদিন ধরে। এই যে যেভাবেই হোক আমাকে কাজটা পেতে হবে, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, এবং এই যে একদম নিজেকে নিয়োজিত করে দেওয়া, তার বিন্দুমাত্র এর মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে না। এই 12 নম্বর এবং 3 নম্বর ঘরের অধিপতি গ্রহ হয়ে 1 নম্বর ঘরকেও কিন্তু হিট করেছে। তাহলে 1 নম্বর ঘরটাও নেগেটিভ হয়ে গেল। কেন না? সূর্য এবং কেতুর আন্ডারে, সূর্য, কেতু এবং শনির আন্ডারে কিন্তু বুধ 7 নম্বর ঘরে রয়েছে। নেগেটিভ ইনফ্লুয়েন্স সবকটা গ্রহ কিন্তু 7th হাউস মানে সমসপ্তমে 1 নম্বর ঘরকে হিট করছে। 7 নম্বর ঘরে 1 নম্বর ঘরে হিট করছে। এর কিন্তু ভিত স্থাপত্যের জায়গাটা নেগেটিভ হয়ে গেছে। যেহেতু সূর্য এবং চন্দ্রের একত্রীকরণ, মা বলবে বাবা বাবা ওকে একা কোথাও যেতে হবে না, বাবু বাবু পারবে না, বাবা বাবু আমাদের যেভাবে মানে যত্নে আদরে মানুষ, ও একা একা কোথাও যেতে পারবে না। ওর বাবাও কোথাও গেলে দেখা যাবে 4 জন সাথে পাঠিয়ে দিল। হ্যাঁ, এই যে বারবার ধরে একটা এক্সাম্পল দিয়েছি, যে গরু তার বাচ্চাকে নিয়ে যখন জলে নামে, তখন বাচ্চাটা জলে নেমে যখন বাছুরটা হাত করে, তখন গরু কিন্তু তাকে প্রোটেক্ট করে, বাবা এই ডুবে গেলে আমি কিন্তু তোকে ধরবো। আর আপনি কখনো বাঘ এবং বাঘের বাচ্চার যদি জলে নামা দেখেন, বাঘ কিন্তু জলের মধ্যে ছুঁড়ে ফেলে দেয় তাদের বাচ্চাদেরকে, এবং ওই যে বাঘের বাচ্চাটা যখন হাতরাতে ডুবে যেতে থাকে, তখন সার্ভাইভ করার জন্য সে কিন্তু জান প্রাণ দিয়ে যখন পা ছুটতে থাকে, তখন আলটিমেট নিজে থেকেই কিন্তু সাঁতার শিখে যায়। বাঘের বাচ্চা এবং মানুষ হওয়া এবং গরুর বাচ্চা মানুষ হওয়ার মধ্যে এখানেই পার্থক্য। এই কিন্তু অনেকটা গরুর বাচ্চার মতন হয়ে যাচ্ছে, সবসময় প্রোটেক্ট, সবসময় প্রোটেক্ট।
তাই জন্য কি হচ্ছে, সবসময় সিকিউর জোনে থাকতে পছন্দ করে, সবসময় কিন্তু মানে কি বলবো লুলু ভাতে ভাবের মানুষ হচ্ছে। তার ফলে অজানাকে ফেস করার, চ্যালেঞ্জ করার জায়গাটা তার নেই, অন্ধকারকে ভেদ করে এগিয়ে যাবার জায়গাটা কিন্তু এর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না। 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি 10 নাম্বার ঘরে বসে রয়েছে। তাহলে এই ক্ষেত্রে যদি দেখা যায় 6 নাম্বার এবং 9 নাম্বার ঘর, 6 নাম্বার প্রাত্যহিক জীবন, 9 নাম্বার সংযোগের জায়গা, ভাগ্যের জায়গা, যাকে সংযোগ আমরা বলি, আমি যদি নর্মালি বলি, এবং এক্ষেত্রে পিতার জায়গাটা পালিত হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, অত্যন্ত পজিটিভ ছিল। তাহলে এই যে প্রত্যেকটা দিন কিন্তু রাজকীয় ভাবে বেঁচে থাকার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বাবা ছেলের গরম লাগছে, এসি চালিয়ে দাও, হ্যাঁ, গা থেকে এক ফোঁটা যদি ঘাম খসে পড়ে মা বিচলিত হয়ে যায়, বাবা ছেলের গরম লাগছে রে, ও কষ্ট পাচ্ছে। এই যে ভালো মতন মানুষ হচ্ছে, কিন্তু তার ভবিষ্যতের ক্ষেত্রে সেটা কিন্তু সঠিক নয়। তার কারণ 10 নম্বর ঘরে কিন্তু শনি নিচস্থ হয়ে বসে রয়েছে। 10 নম্বর ঘর মানে বারবার ধরে আমি কিন্তু বলেছি ক্ষেত্র। 10 নম্বর ঘর মানে ক্ষেত্র, বারবার ধরে বলেছি। সেটা কর্মক্ষেত্র হতে পারে, সেটা আমার ব্যবহারিক ক্ষেত্র হতে পারে, ব্যক্তিগত ক্ষেত্র হতে পারে। তাহলে সেই জায়গাটাই বৃহস্পতি মঙ্গলের ঘরে দুর্দান্ত, কিন্তু আলটিমেট দেখা যাচ্ছে যেটা, যে শনি সেখানে নেগেটিভ ভাবে বসে থাকার জন্য এই জায়গাগুলো নিজের দ্বারা, নিজের ক্ষমতার দ্বারা জয় করার কোন রকমের ক্ষমতা এই জাতকটির নেই। আবার বৃহস্পতি যখনই নেগেটিভ ইনফ্লুয়েন্সে চলে গেল শনির সাথে মঙ্গলের ঘরে, তাহলে আমার সেই রকম জ্ঞান আমার তৈরি হচ্ছে না, যেই জ্ঞানগুলো কিন্তু আমি প্রফেশনাল ইমপ্লিমেন্ট করতে পারি। কেননা বৃহস্পতি দ্বারা প্রফেশনাল জ্ঞান কিভাবে প্রফেশনাল ইমপ্লিমেন্ট করা যায় সেটাকে কিন্তু জানা যায়। আবার এই বৃহস্পতি কিন্তু 2 নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছে, এবং 2 নম্বর ঘরটা রবির ঘর। তাহলে বৃহস্পতির দ্বারা ক্যালকুলেশন করলে দেখা যাবে অরোরপতির বেটা, কিন্তু আলটিমেট তুমি কত টাকা ইনকাম করো দেখা যাবে তার ইনকামের জায়গা সে 100 টাকাও ইনকাম করতে পারছে না। কিন্তু বংশ পরম্পরায় বা দেখা গেল বাবা কাকা জ্যাঠা বা তার যারা আত্মীয়রা এমন অর্থ রেখে গেছে যে সেই টাকা দিয়ে তার হয়তো 7 জন্ম চলে যাবে, হতেই পারে। আবার 4 নম্বর ঘর কিন্তু বৃহস্পতিকে হিট করেছে। আমি একটা কথা বললাম না, আলটিমেট কিন্তু একে অন্যরা প্রোটেক্ট করবে। যদি ব্যক্তিগতভাবে বা ব্যক্তি কেন্দ্রিক ভাবে বা তার নিজের দিক দিয়ে ক্যালকুলেশন করা যায়, তাহলে আমি যখনই ডুবে যাচ্ছি আমি ডুববো না, তার কারণ অন্যরা কিন্তু আমাকে বাঁচাবার জন্য, তুলে ধরার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 4 নম্বর ঘরে বৃহস্পতি পজিটিভ হয়ে রয়েছে, শনি বৃহস্পতির সাথে নেগেটিভ। তার মানে আমার দ্বারা কিন্তু সঠিক, একটা দেখা গেল বড় লোকের মেয়ের সাথে বিয়ে হলো, সেই মেয়েটি দেখা গেল বাবা মায়ের একমাত্র মেয়ে, হ্যাঁ, দেখা গেল তার বাবা কোটিপতি অরবপতি, তারও সম্পত্তি পেল, বাবারও সম্পত্তি পেল, সম্পত্তিতে ছাড়কাম, মানে ছড়াছড়ি। আলটিমেট আমাকে আর কোনো কিছু করতে হলো না। ওই যে বললাম পরের ধনে পদ্মারি, সেরকম ধরনের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? আর 6 নম্বর ঘরেও কিন্তু বৃহস্পতি হিট করছে, প্রত্যেকটা দিন রাজার মতন বাজবে সে। রাজকীয় বেঁচে থাকা বলতে যা বোঝায় সেরকম ভাবে সে বাঁচবে। কিন্তু একটা সময়ের পর, যেহেতু এই যে শনির ঘরে কেতু বসে রয়েছে এবং শনি নিচস্থ হয়ে বসে রয়েছে, সে বুঝতে পারবে আলটিমেট অন্যের উপর ডিপেন্ড করে তাকে থাকতে হচ্ছে। যেমন একটা মানুষ ডেসপারেট হলে সে নিজেই দুনিয়া দেখতে বেরিয়ে যায়, নিজেই কিন্তু অন্ধকার ছেদ করে পাহাড়ে চলে যায়, সমুদ্রে চলে যায়, বা দেখা গেল এই যে একটা সুপ্ত ইচ্ছে, সেই ইচ্ছেটা কিন্তু ইচ্ছেই থেকে যাবে। কেননা যে কোনো কাজ করতে গেলে তাকে কিন্তু অন্যের উপর নির্ভর করে থাকতে হবে। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শুক্রকে যদি দেখি, 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ শুক্র, এবং সে কিন্তু 5 নাম্বার ঘরে বসে রয়েছে, এবং 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহ সেখানে কিন্তু চন্দ্র উচ্চস্থ হয়ে রয়েছে। সুতরাং তার ব্যক্তিগত 4 নাম্বার ঘর মানে ব্যক্তিগত জীবন, এবং 4 নাম্বার ঘর দ্বারা কিন্তু মাকেও আমরা বুঝি, আবার চন্দ্র দ্বারাও মাকে বুঝি। তাহলে 4 নাম্বার ঘর উচ্চস্থ, চন্দ্র উচ্চস্থ হয়ে রয়েছে, মাতৃভাব প্রখর হয়ে রয়েছে। বাবার কথা তো বাদই দিয়ে দিলাম, বাবা কিন্তু বাবার দিক দিয়ে কিন্তু শুধু ওই লুলু ব্যাপারটা থাকবে, সন্তানকে আঁকড়ে ধরা, কিন্তু মা একে সর্বক্ষণ প্রোটেক্ট করবে, এবং মা কিন্তু মারাত্মক
সারাক্ষণ কিন্তু আঁচলে ঢেকে রাখবে একে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? এই 4 নাম্বার এবং 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 5 নাম্বার ঘরে বসে আছে এবং 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ আবার শুক্র, মানে ডাইরেক্টলি 11 নম্বর ঘরেই কিন্তু দৃষ্টি দিচ্ছে। তাহলে শুক্র কিন্তু উচ্চস্থ, জৈবিক সুখ এ কিন্তু চরম ভোগ করতে পারবে। এবং একটা কথা ডেফিনিট ভাবে বলা যায় যে আলটিমেট কিন্তু শুক্র 6-9 কানেকশন, প্রেমজ সম্পর্কের দ্বারা কিন্তু এর বিবাহ সঠিক হবে না। বড় লোকের ছেলেও লালমুনিয়া অনেকেই কিন্তু প্রেম করতে চাইবে, কিন্তু প্রেমজ সম্পর্কের দ্বারা এর ব্যক্তিগত জীবন বা বিবাহিত জীবন কিন্তু সমৃদ্ধশালী হবে না। হ্যাঁ, দেখে শুনে বিয়ে দেওয়া, এবং আলটিমেট দেখে শুনে যখন বিয়ে দেওয়া হবে তখন কিন্তু এর বিবাহিত জীবন দারুণ, মানে খুব বড় লোক মেয়ের সাথে বিয়ে হবে, এডুকেটেড মেয়ের সাথে বিয়ে হবে, সেও কিন্তু তাকে প্রোটেক্ট করবে, এর মাও তাকে প্রোটেক্ট করবে। হ্যাঁ, সুতরাং এই দিক দিয়ে পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। 7 নম্বর 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ 12 নম্বর ঘরে বসে রয়েছে, 4 নম্বর ঘরে বসে রয়েছে, 7 নম্বর ঘরে বসে রয়েছে। তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়, 7 নম্বর ঘরটা কিন্তু নেগেটিভ হয়ে গেছে। তাহলে এই এত কিছু প্রোটেক্ট কিছুই নয়, কিন্তু শুধু এই জায়গাটাকে, নেগেটিভিটিটাকে অফ করার ভীষণ প্রয়োজন। 7 নম্বর ঘরে যখন বুধ বসে থাকে, আমি বারবার ধরে বলেছি, এবং সেই বুধ নেগেটিভ ভাবে যখন বসে আছে, আমি এর আগেও বোধহয় 3-4টে প্রেডিকশনে আমি বলেছিলাম এবং সকলে একমত হয়েছিল। দেখা গেল আমার 7 নম্বর ঘরে বুধ বসে রয়েছে, তাহলে আমি অথবা আমার স্ত্রী বাইরে লুচ্চারমি করে আসবো। বাইরে দেখা গেল যে কোনো মেয়ের সাথে ফুর্তি মারছি, একাধিক মেয়ের সাথে ফুর্তি মারছি, বিছানা দৃশ্য করছি, হ্যাঁ, সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন, নানান মানে দুষ্কর্ম করে আসছি। কিন্তু আমি যখন আমার পাড়ায় ঢুকছি, আমি যখন আমার ঘরে ঢুকছি, তখন বাবা সুমন্তজি চৌধুরীর মতন এত পবিত্র পুরুষ আর কেউ হয় না। অপোজিট ভাবে মেয়েদের ক্ষেত্রেও তাই। সুতরাং এই ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, এর কিন্তু সেই ক্ষমতা নেই যে বাইরে গিয়ে কোনো মেয়ের সাথে নোংরামি করে আসবে, মানে এবং ঘরে যখন ঢুকবে। আর সবচেয়ে বড় কথা, 7 নম্বর ঘরে বুধ যখন বসে থাকে, আমি যে ঘোটালা কেস করি, আমি যে নোংরামি করি, অসভ্যতামি করি, চরিত্রহীনের কাজ করি, এরকম প্রচুর অসংখ্য মানুষকে আমি চিনি। আলটিমেট কিন্তু সাধারণ মানুষ ভাববে আহা এর মতন মানুষ হয় না, কিন্তু আসলে একটা দুশ্চরিত্র নাম্বার 1। এই ক্ষেত্রে কিন্তু এর ওয়াইফের ক্ষেত্রে সেটা আমি লক্ষ্য করতে পারছি। এবং যেহেতু 5 নম্বর ঘরে মঙ্গল এবং শুক্রের অবস্থান, সুতরাং সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের অভাবের জন্য স্ত্রী এবং স্বামীর মধ্যে কিন্তু একটা বনিবনা না হওয়ার জায়গা। হাই প্রোফাইল পরিবারে হঠাৎ করে তো বেরিয়ে কেউ চলে যায় না, কিন্তু তাদের মধ্যে বন্ডিংয়ের অভাব, বা ওই যে বললাম ঘরের মধ্যে সতী হয়ে থাকবো, বাইরে গিয়ে দেখা গেল লুচ্চারমি করছি, কেউ জানতেও পারবে না, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? আচ্ছা, রাহু কিন্তু 5 নম্বর ঘরে হিট করছে। 5 নম্বর ঘরে রাহু হিট করছে, ভেরি নাইস। কিন্তু রাহুকে যদি লক্ষ্য করা যায়, চন্দ্রের ঘরে বসে রয়েছে 9-6 কানেকশন, তাহলে এর জীবনে বহু কর্ম বা কর্মের সুযোগ বা উন্নতির অপরচুনিটি আসবে গৃহ থেকে বহু দূরে, যেটাকে সে প্রত্যাখ্যান করবে, এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। এর জীবনে কিন্তু একাধিক বিবাহের যোগ, হ্যাঁ, একাধিক বিবাহের যোগ। 7 নম্বর ঘরে রাহুর অবস্থান, এবং যেহেতু সূর্য, শনি এবং কেতুর অবস্থান, ভুলভাল ডিসিশন, একটা মেয়েকে প্রেমজ সম্পর্কে দেখা গেল আবদ্ধ হয়ে বিয়ে করে নিল, প্রেমজ বিবাহ কখনো কিন্তু টিকবে না। সেটা কিন্তু দেখা গেল 1 বছর 6 মাস, তার মধ্যেই কিন্তু ধাক্কা খেয়ে গেল। সবাই কিন্তু অর্থের পেছনে, অর্থ পাওয়ার জন্য ঘরের মধ্যে পোষ্য হয়ে থাকা কোন পুরুষ মানুষকে স্বামী বলে মেনে নেবে না। সুতরাং প্রেমজ বিবাহ দেখা গেল যে ব্লক হয়ে গেল, বা সেপারেশন, ডিভোর্স হয়ে গেল। টাকা পয়সা তো নেবেই, বোঝাই যাচ্ছে, বড় লোক নরম মাটিতে হাতড়াবেই। তারপরে আরেকটা বিবাহ হলো, একাধিক বিবাহের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর 9 নম্বর ঘরে রাহু থাকলে বাবা কিন্তু গৃহ থেকে দূরবর্তী স্থানে কাজকর্ম করে, কিন্তু প্রচুর অর্থের অধিকারী এই বাবা। এবং বাবা কিন্তু স্ত্রী এবং সন্তান অন্তরী প্রাণ, কিন্তু গৃহে কিন্তু তিনি থাকেন না, গৃহ থেকে দূরবর্তী স্থানে থাকেন। তাই জন্যই কিন্তু সন্তানকে আরো বেশি প্রোটেক্ট করা তার মা করে, এবং বাবাও কিন্তু আরো বেশি দামি দামি জিনিস, উপহার, অর্থের ছড়াছড়ি, হ্যাঁ, সব দিক দিয়ে প্রোটেকশন, যে ছেলেটাকে সারাক্ষণ তো আমি কাছে পাচ্ছি না, এটাও কিন্তু
লক্ষ্য করা যাচ্ছে। এর জীবনে কিন্তু অল্প একটু সফল, সেখান থেকে সফলতাটাকে ত্বরান্বিত করার জায়গা পজিটিভ হবে না, কেননা কেতু নিচস্থ হয়ে 11 নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছে। তাহলে 11 নম্বর ঘর মানে কিন্তু কর্মফলের জায়গা। তাহলে আমি সেই রকম কর্মই করব না, তাহলে ফলটা আমি কিভাবে পাবো? তাই জন্য সেরকম ফলের জায়গা কিন্তু এর ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না। কেতুর নেগেটিভ ইনফ্লুয়েন্স এবং সফলতাকে আরো সফলতায় ত্বরান্বিত করার যে প্রচেষ্টা, সেটা এর মধ্যে কখনোই কিন্তু থাকবে না। জীবনে অর্থের অভাব হবে না, জীবনে যা যা কিছু কমফোর্ট জোনে বা জৈবিক সুখের কোন রকমের অভাব হবে না, সবকিছুতে সমৃদ্ধশালী হবে, কিন্তু তবুও জীবনে স্যাটিসফ্যাকশনের মারাত্মক অভাব হয়ে যাবে। এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, যেহেতু 1 নাম্বার ঘরে কিন্তু কেতু নিচস্থ ভাবে দৃষ্টি দিচ্ছে। কেতুকে কিন্তু স্যাটিসফ্যাকশনের কারক গ্রহ বলা হয়। তাহলে 1 নাম্বার ঘরে কেতু যখন নেগেটিভ ভাবে দৃষ্টি দেয়, তখন জীবনে কিন্তু স্যাটিসফাই হওয়া যায় না। আমি বিয়ে করলাম, বড়লোক বাড়ির মেয়েকে বিয়ে করলাম, অপূর্ব সুন্দরী বিয়ে করলাম, সবকিছু তার মধ্যে রয়েছে, কিন্তু তার সাথে বন্ডিংটা আমার ঠিক মতন হলো না। সেটা মেন্টালি হতে পারে, ফিজিক্যালি হতে পারে, হোয়াট এভার যাই হোক। দেখা গেল যে আমার দামি গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে, ফ্রিজ রয়েছে, টিভি রয়েছে, আলমারি রয়েছে, এসি রয়েছে, সবকিছু রয়েছে, কিন্তু আলটিমেট আমি যখন গৃহপালিত পশু হয়ে যাই, ঘর ছেড়ে বাইরে বেরোতে গিয়ে ভয় লাগে, যখন আমি স্টিয়ারিং ধরতে পারি না, যখন আমি অন্ধকার রাস্তায় উড়ি বাবা 2 পা হাঁটতে পারি না, তখন কিন্তু জীবনটাকে ভোগ করতে বা এনজয় করতে বা জীবনটাকে সঠিক মতন চালিত পরিচালিত আমি করতে পারি না। যখন এরকম সিচুয়েশনে আমি মানুষ হই, সবসময় আমার পাশে আমার বাবা আমার মা থাকবে না, আমার গুরুজনেরা থাকবে না। তাই জন্য যখনই কোন রকমের প্রতিবন্ধকতা আমার জীবনে আসে, তখন কিন্তু একদম অল্প একটু প্রতিবন্ধকতা আমাকে খান খান করে দেয়, টুকরো বিটুকরো করে দেয়। এটা কিন্তু লক্ষ্য করা যায়। আর কেতু কিন্তু 3 নাম্বার ঘরেও দৃষ্টি দিচ্ছে। তাহলে ওই যে বললাম এতক্ষণ ধরে যেটা বলে যাচ্ছি, মানসিকতা এবং মনোভাবের জায়গায় মারাত্মক ডিক্রিজ হয়ে রয়েছে। এবং একদম কি করবে, এ তো রূঢ় জগৎটা দেখেনি। 24 বছর হতে চললো, হ্যাঁ 24 বছর হয়ে গেছে, জানুয়ারি মাসে জন্ম। তাহলে এই যে 24 বছর হয়ে গেছে, সেই রূঢ় জগৎটাকে দেখেনি, টাফ লাইফটাকে দেখেনি, সংঘর্ষ ফাইটটাকে সে দেখেনি। হ্যাঁ, তার ফলে কি হচ্ছে, মানসিকতা মনোভাব সেটা কিন্তু তার গড়ে ওঠেনি সেরকম ভাবে, এবং সবসময় আবেগ দ্বারাই কিন্তু এবং ইলিউশন আবেগ দ্বারাই কিন্তু সে চালিত পরিচালিত হচ্ছে। চন্দ্র উচ্চস্থ হয়ে রয়েছে ঠিক কথা, কিন্তু শুক্রের ঘরে, সেই শুক্র মঙ্গলের ঘরে বসে রয়েছে। তাহলে আমি যে ভাবে অ্যাকচুয়ালি মানসিক মনোভাব মানসিকতা মনের গ্রোথটা কিন্তু তার এখনো 24 বছরের মতন হয়নি, 10 বা 12 বছর বা 15 বছর তাকে হতে দেওয়া হয়নি। এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একটা জিনিস কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়, সূর্য এবং কেতু যখন সমসপ্তমে চন্দ্রকে হিট করে, সূর্য 7th হাউসের অধিপতি গ্রহ হয়ে যখন 7 নাম্বার এবং 1 নাম্বার ঘরের মধ্যে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে, আবার 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 11 নম্বর ঘরে বসে আছে। স্ট্যামারিং করো, তুমি তোতলাও এবং আমি বলেতি বলবো না, সত্যি বলতি, এরকম ভাবে কিন্তু তুমি কথা বলো, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, তাই না? তুমি কিন্তু একদম রিস্ক নাও না, এটা লক্ষ্য করা যাচ্ছে। অজানা কোনো কিছুতে তোমার মারাত্মক ভয়, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং কমফোর্ট জোন থেকে তুমি কখনো বেরোও না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তুমি আমাকে প্রশ্ন করেছো সরকারি না বেসরকারি, দুটোতেই আমি চেষ্টা করছি কোনটা হবে। আমি যদি খুব ভালো মতন 6 নাম্বার ঘরটা দেখি এবং 10 নাম্বার ঘরটা দেখি, দুরন্ত, বৃহস্পতির অবস্থান ফ্যান্টাস্টিক, কিন্তু 10 নাম্বার ঘরে শনি নেগেটিভ ভাবে বসে রয়েছে। এই শনি, বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থানকে যদি ঠিক করা যায়, তাহলে ডেফিনিট ভাবে বেসরকারি চাকরি তোমার হবে, বেসরকারি চাকরি তোমার হবেই হবে। এন্ড অফ 2024 বা 25-এ তুমি পাবে। এবার সবচেয়ে ভালো চাকরি বা যেই চাকরিতে তোমার উন্নতি আছে, সেটা কিন্তু গৃহ থেকে দূরবর্তী স্থানে। এবার সেই চাকরি তুমি করতে যাবে কি যাবে না, সেটা তোমার ডিসিশন বা তোমার গুরুজনদের ডিসিশন, তোমার অভিভাবকদের ডিসিশন। সরকারি চাকরির জন্য প্রিপারেশন আজ থেকেই নেওয়া বন্ধ করে দাও। তার কারণ 7 নাম্বার ঘরে কিন্তু সূর্য এবং কেতুর অবস্থান 2 নাম্বার ঘরের অধিপতি গ্রহ হয়ে,
কেমন? মনে রাখতে হবে সরকারি চাকরি পেতে গেলে যেই গ্রহটাকে সর্বপ্রথম দেখতে হয়, অন্তত কয়েক লক্ষবার বলেছি, কেতুকে, তারপর রবিকে, দুটোই নেগেটিভ হয়ে রয়েছে, এবং 7 নাম্বার ঘরে বুধও কিন্তু নেগেটিভ হয়ে রয়েছে। তোমার দ্বারা কিন্তু ব্যবসাও হবে না, আর সরকারি চাকরি ইহজন্মে কোনোদিন তুমি পাবে না। চ্যালেঞ্জ আমি করব না, প্রত্যেকবার চ্যালেঞ্জ করি, চ্যালেঞ্জ করে অহেতুক জিতে যাও আমার ভালো লাগে না। কাজেই আমার যেটা মনে হয়, তুমি বাচ্চা ছেলে, তোমার সাথে চ্যালেঞ্জ করে করো 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 বলবো না, তুমি ইমিডিয়েট কিন্তু সরকারি চাকরির জন্য প্রিপারেশন নেওয়া বন্ধ করে দাও। তার কারণ বেসরকারি চাকরি পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ইমিডিয়েট মঙ্গল, শনি এবং বৃহস্পতির ব্যাড রিফ্লেকশন, মঙ্গল শনি বৃহস্পতির ব্যাড রিফ্লেকশন অফ করলে 5 নাম্বার ঘরটাও কিন্তু ব্যাড রিফ্লেকশন অফ হবে, কেননা সেখানেও কিন্তু মঙ্গলের ঘরে শুক্র বসে রয়েছে। বুঝতে পেরেছো? তাহলে 10 নাম্বার 5 নাম্বার ঘরের নেগেটিভ ইনফ্লুয়েন্সটা কিন্তু অফ হয়ে যাবে। সুতরাং আমার যেটা মনে হয়, তুমি কিন্তু এই নেগেটিভিটি ইমিডিয়েট অফ করো। আমি জানি তোমার মা অত্যন্ত সিরিয়াস এবং আমাকে একদম ভগবান তুল্য মনে করে, তাই জন্য ডেফিনিট তুমি এই নেগেটিভিটি অফ করবে। নেগেটিভিটি অফ করার পর আমি যেমন ভাবে তোমাকে চলতে বলবো তুমি চলবে, হ্যাঁ। এবং এক্ষেত্রে কিন্তু আমি ঘর ছেড়ে যাব না, মায়ের আঁচল ছেড়ে যাব না, পুরো না, কেননা এন্ড অফ 2024 বা খুব বেশি হলে কিন্তু 2025 এর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যেই বেসরকারি খুব ভালো কাজ তোমার জন্য ওয়েট করছে, আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু সরকারি চাকরি তুমি আজ থেকেই বন্ধ করে দাও। তুমি আমাকে বলেছো কবে নাগাদ কাজ পাবো, আমি তোমাকে একটা কথা ডেফিনিট ভাবে বলতে পারি, 6369 কানেকশন আমি যদি খুব ভালো মতন দেখি, 17th অক্টোবর 2024, 17th অক্টোবর 2024, আফটার 17th অক্টোবর 2024 থেকে 16th ফেব্রুয়ারি 2025 এর মধ্যে তুমি কাজ পাবেই পাবে, বেসরকারি কিন্তু সরকারি নয়। আর একটা কথাও বলছি, সরকারি চাকরি পাওয়ার জন্য যদি এখন তুমি যদি চেষ্টাটা চালিয়ে যাও, তাহলে কিন্তু এই দিকের চেষ্টাটা মার খেয়ে যাবে। সুতরাং এই চাকরিটা কিন্তু তুমি পাবে না। তুমি সরকারি চাকরি পাওয়ার চেষ্টাটা আজ থেকেই বন্ধ করে দাও এবং বেসরকারি চাকরির জন্য তুমি ঝাঁপাও। তুমি নিজেই বুঝতে পারবে 17ই অক্টোবর 2024 থেকে 16 ফেব্রুয়ারি 2025 এর মধ্যে খুব ভালো বেসরকারি কাজ তোমার জন্য ওয়েট করছে, কিন্তু সেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তুমি বলেছো বাড়ির কাছাকাছি হবে না দূরে হবে, আমি বললাম ওয়েস্ট বেঙ্গল, কলকাতায় তোমার বাড়ি, সেটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে তুমি কাজ পাবে, তার মানে দূরেই কিন্তু কাজটা তুমি পাবে, এটা আমি লক্ষ্য করতে পারছি। আমার একজন প্রেমিকা আছে, আমি একটু আগেই কিন্তু ক্যালকুলেশনের মধ্যে দিয়ে বলছিলাম বর্তমানে সম্পর্ক ভালো চলছে না, তার কারণ হচ্ছে মঙ্গল এবং শুক্রের অবস্থান। এই যে তুমি বলছো সম্পর্ক ভালো চলছে না, তুমি দেখবে এইটাকে তুমি যদি প্রশ্রয় দাও না, এই সম্পর্কটাকে যদি তুমি লালিত পালিত করে আরো বৃদ্ধি করো, দেখবে অকস্মাৎ ও তোমার নামে কিন্তু মানহানি সম্মানহানির জায়গা নিয়ে চলে আসবে, বা এমন কোন দোষারোপ তোমাকে দেবে যেখানে কিন্তু পুলিশ কেস পর্যন্ত হতে পারে, এই আমাদের মামলা মকদ্দমার জায়গা পর্যন্ত চলে যেতে পারে। বা তুমি যদি একে কোনো কারণে বাই ফোর্স বিয়ে করে নিলে, বা দুজনে বিয়ে তো করেনি, ও বড় লোক, মেয়েটা দেখা গেল বিয়ে করে নিল, তাহলে দেখবে মামলা মকদ্দমা 498 কেস, তোমার নামে ফলস কেস দেওয়া, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বুঝতে পেরেছো? তার কারণ হচ্ছে 5 নাম্বার ঘরে মঙ্গল এবং শুক্র, মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ, বহুবার ধরে বলেছি, মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ মানে হচ্ছে ভূসম্পত্তি রিলেটেড প্রবলেম ক্রিয়েট হয়ে যায়, মামলা মকদ্দমা পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়ার জায়গা, এবং যে দোষ করিনি বা দেখা গেল আমাকে ফাঁসিয়ে দেওয়া হলো, এটা লক্ষ্য করা যায়। 5 নাম্বার ঘর মানে হচ্ছে সফলতার ঘরকে বোঝায়। তাহলে সফলতার ঘর মানে কেবলমাত্র চাকরির সফলতা নয়, কিন্তু মনে রাখা দরকার হচ্ছে জীবনের যে কোনো ক্ষেত্রের সফলতা। তাহলে তুমি যদি প্রেম করো, তাহলে সফলতার জায়গা, প্রেমটা সাকসেস হবে কিনা সফলতার জায়গা 5 নম্বর ঘর দ্বারা বোঝা যাবে। সেখানে কিন্তু তোমাকে ফাঁসিয়ে দিতে পারে, পুলিশি কেসের আন্ডারে কিন্তু নিয়ে চলে যেতে পারে। দেখা গেল বিয়ে করে নিলে, তাহলে দেখা গেল 498 কেস তোমাকে দিয়ে দিতে পারে, বা দেখা গেল মিথ্যে ব্লেম দিয়ে দিল, টর্চার করে, এই করে, হ্যান করে, ত্যান করে, এই ধরনের কিন্তু জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বুঝতে পেরেছো? তাই জন্য এই নেগেটিভিটিকে অফ করতে হবে। নেগেটিভিটি অফ করার পর আমি নিজেই তোমাকে বলবো যে এইভাবে চলতে হবে, এইভাবে সমস্ত কিছুকে করতে হবে, আমার কথা শুনে তুমি চললে তখন তুমি সফল হবে। এই যে প্রেমিকার, বর্তমানে যে প্রেমিকা আছে তার সাথে যে সম্পর্কটা ভালো চলছে না, তুমি এখন কেয়ারলেস হয়ে যাও, তুমি না তাকে কিছু মানে কি বলবো, তাকে ইনসিস্ট করারও দরকার নেই, আবার তাকে খারাপ কথা বলারও দরকার নেই, তুমি ক্যালাস টাইপের হয়ে যাও, কেয়ারলেস টাইপের হয়ে যাও, সেটাই সবচেয়ে ভালো হবে।
মোবাইল এবং কুসংস্কারের প্রতি আমার ভীষণ আগ্রহ। তার কারণ হচ্ছে যে 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, এই যদি আমি সংস্কার কুসংস্কারের জায়গাটা দেখি, তাহলে 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, যা 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। 6 নাম্বার ঘর মানে হচ্ছে প্রাত্যহিক জীবন, আর 9 নাম্বার ঘর মানে হচ্ছে কি সংস্কারের জায়গা। এই দুটো ঘরের অধিপতি গ্রহ শনির সাথে নেগেটিভ ভাবে বসে রয়েছে। শনি হচ্ছে ডিসিপ্লিনের কারক গ্রহ, তাহলে এখানে কিন্তু শনিটা নেগেটিভ মানে ইনডিসিপ্লিন হয়ে গেল। এবং সেখানে মঙ্গল এবং বৃহস্পতি শনি দ্বারা নেগেটিভ ইনফ্লুয়েন্স চলে এলো। তাহলে এই যে কুসংস্কার, এক শালিক দেখলে পরে দিন খারাপ যাবে, হ্যাঁ, বা আমি রাস্তা দিয়ে যাচ্ছি কালো বিড়াল পেরিয়ে গেলে দিন খারাপ যাবে, বা পেছনে কেউ হাচ্য করলো দিন খারাপ যাবে, বা নানান ধরনের যে কুসংস্কার আছে, এগুলো কুসংস্কার মানে ভয়ঙ্কর কুসংস্কার। এই কুসংস্কারে কিন্তু তুমি জর্জরিত হবে, এটা লক্ষ্য করা যাচ্ছে। আর মোবাইল দ্বারা তুমি আসক্ত, এই তুমি এখান থেকে বেরোতে পারছো না, তুমি যে বলেছো, তার কারণটাই হচ্ছে, এটা বারবার ধরে বললাম, যে মঙ্গল এবং শুক্রের অবস্থান যখন নেগেটিভ হয়ে যায়, মঙ্গল এবং শনির অবস্থান যখন নেগেটিভ হয়ে যায়, আবার শনি এবং মঙ্গলের অবস্থান যখন নেগেটিভ হয়ে যায়, 8 নাম্বার এবং 10 নাম্বার ঘরের মধ্যে পরিবর্তন যোগ ক্রিয়েট হয়েছে। 8 নাম্বার ঘর কুম্ভের ঘর, সেখানে মঙ্গল বসে রয়েছে, আর 10 নাম্বার ঘরটা মেষের ঘর, সেখানে শনি বসে রয়েছে। তাহলে মঙ্গল এবং শনির মধ্যে পরিবর্তন যোগ ক্রিয়েট হয়ে গেছে। তাই জন্যই কিন্তু তুমি না চাইলেও দেখবে, দেখি তো একটু মোবাইলটা, এটা হবেই, দেখি তো একটু মোবাইলটা, এই যে একটা নিসপিস করা, এই জায়গাটা কিন্তু চলে আসবে। এবং মোবাইলটা ধরে দেখা যায় অহেতুক 11টার সময় তোমার ঘুম আসছিল, তখন মোবাইলটা ধরে অহেতুক 2টো পর্যন্ত কুটুর করে গেলে, হ্যাঁ, ওই যে বললাম গ্রহের দ্বারাই আমরা চালিত এবং পরিচালিত হই। তাই গ্রহের ব্যাড রিফ্লেকশনকে যদি অফ করা যায়, তাহলে এই সবকিছুই কিন্তু অফ হয়ে যাবে। তুমি বলেছো বাড়ির মেম্বারদের সাথে আমার একদম ভালো সম্পর্ক যাচ্ছে না। তোমাকে একটা কথা আমি অবশ্যই বলবো, যে আমরা তো মানুষ, এবং প্রত্যেকটা মানুষের মধ্যে সহজাত প্রবৃত্তি থাকে স্বাধীন হওয়ার। আমার কোনো বন্ধন থাকবে না, আমি যেটা চাইবো সেটা যেন করতে পারি, আমি আমার মতন যেন লাইফ লিড করতে পারি। বুঝতে পেরেছো? তোমার সাথে তোমার পরিবারের মানুষজনদের যে খুব একটা বন্ডিং হচ্ছে না, তার কারণ তুমি নিজে কিন্তু কিছু করতে পারো না। তুমি চাইলে সাইকেলটা নিয়ে বাজারে পর্যন্ত গিয়ে একদিন বাজার করে আসতে পারবে না, বাইরে যেই রতুল গরম লাগছে করবে। তুমি চাইলে তোমার বাবার যে একাধিক গাড়ি রয়েছে, কোনো গাড়ি ড্রাইভ করে পাহাড়ে চলে যেতে পারবে না। তুমি চাইলে কোনো কিছু করতে পারবে না, এমন ভাবেই তুমি মানুষ হয়েছো। যখনই আমি পরনির্ভরশীল হয়ে থাকি, প্রত্যেকটা ক্ষেত্রে 1 কাপ চা মা করে দাও, মা বললো এই 1 কাপ চা করে দে বাবুকে। যখন দেখা গেল আমি একটা জায়গায় ঘুরতে যাব, একটা বন্ধুর কাছে যাব, বা আমি এমনি ঘুরতে যাব, গঙ্গা দেখতে যাব, দেখা গেল এই ড্রাইভার এসেছে না, ড্রাইভার আসেনি, ঘুরতে যাওয়া হলো না। তাহলে এই যে সমস্ত কিছু অন্যের হাতে ছেড়ে দেওয়া, নিজস্বতা বলে কিছু যখন থাকবে না, তখন একটা মানে কিছু সময় কমফোর্ট জোন বলে মনে হয়, আমাকে তো কিছু করতে হচ্ছে না, সবই তো অন্য কেউ করে দিচ্ছে। এটা একদিন ভালো লাগে, 1 মাস ভালো লাগে, 1 বছর ভালো লাগে, 10 বছর ভালো লাগে, এটা সারা জীবন কখনো ভালো লাগতে পারে না। নেগেটিভিটি অফ করার পর তারপর এই যে অজানাকে ভয়, বা এই যে কোনো কিছু করতে ভয়, অন্যের সাপোর্ট নিয়ে সবসময় চলা, এটাকে আস্তে আস্তে ত্যাগ করা ভীষণ প্রয়োজন। তুমি 24 বছরের একটা বাচ্চা ছেলে, সারাটা জীবন পড়ে রয়েছে, পরনির্ভরশীল না হয়ে, পরমুখী না হয়ে, তুমি মানে কি বলবো, স্বনির্ভর হওয়াটা কিন্তু ভীষণ প্রয়োজন বলে আমার মনে হয়। বুঝতে পেরেছো? আমার কি বড় ধরনের কোনো দুর্ঘটনা আছে? তুমি আমাকে প্রশ্ন করেছো। তোমার দেখবে ছোটখাটো বাথরুমে গিয়ে স্নান করছো, ধাপ করে পড়ে গেলে, বা দেখা গেল এমনি রাস্তা দিয়ে হাঁটছো, পড়ে গেলে, বা গাড়িতে করে ঘুরতে যাচ্ছ, গাড়ির একটা দেখা গেল দরজায় ধাপ করে ধাক্কা খেলে। তার কারণ যেটা হচ্ছে, 8 নাম্বার ঘরে মঙ্গল বসে রয়েছে এবং শনির ঘরে শনি নিচস্থ হয়ে রয়েছে। সুতরাং ডেফিনিট ভাবে আমি যেটা লক্ষ্য করতে পারছি, যে 21শে জুলাই থেকে 19 নভেম্বর, এই সময়টার মধ্যে কিন্তু একাধিক দুর্ঘটনার যোগ লক্ষ্য করা যাচ্ছে। এবং তুমি দেখবে, তুমি আমাকে বলেওছো যদিও,
যে সারাক্ষণ ধরে 2-1 দিন অন্তর অন্তর ছোট 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 দুর্ঘটনা হয়। তবে এমন কোন দুর্ঘটনা আমি দেখতে পাচ্ছি না যে দুর্ঘটনায় একেবারে উন্ডেড হয়ে গেলে হসপিটালাইজড হয়ে যেতে হলো, হ্যাঁ, জীবন এবং মৃত্যু নিয়ে টানাটানি চলছে, সেরকম কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না। কিন্তু মানে এই ছোটখাটো দুর্ঘটনা আমি চাইছি না, তবুও পাটা দেখা যাচ্ছে ভুল জায়গায় স্টেপ নিচ্ছে। তার কারণ হচ্ছে শারীরিক পরিশ্রম করাটা না ভীষণ প্রয়োজন। আমি বারবার ধরে বলেছি যে জীবনে অনেক রোগ মুক্তি ঘটে যায়, জীবনে অনেক স্যাটিসফাই হওয়া যায়, জীবনে অনেক মনোবল বৃদ্ধি হয়, জীবনে অনেক রকমের আমাদের যে ঊর্জাগত জায়গাটা বা স্পিরিটের যে ব্যাপারটা সেটা অনেক ইনক্রিজ হয় যখন আমরা কায়িক পরিশ্রম করি। আমরা যখন ফিজিক্যালি পরিশ্রম করি, মেন্টালি কেবল পরিশ্রম করলে কিন্তু এইটা যথাযথ নয়। আমাদের কায়িক পরিশ্রম বা ফিজিক্যালি কিন্তু পরিশ্রম করাটা ভীষণ প্রয়োজন। তুমি আমাকে বলেছো রাত্রে আমার ঘুম হয় না, কেন জানো তো? আমি তোমাকে বলে দিচ্ছি। তুমি সারাদিন ঘরের মধ্যেই থাকো, নয় টিভি দেখছো, নয় ল্যাপটপ, না হলে পড়াশোনা করছো, যাই করছো, পড়াশোনাও করো, আমি স্বীকার করছি। এবার যখন তোমার মনটা রেস্ট চাইছে তখন তুমি মোবাইলটাকে অন করে মোবাইল দেখতে আরম্ভ করছো। তাহলে এই যে তোমার শরীর কিন্তু এবার রেস্ট চাইছে, কিন্তু মনটাকে তুমি বাই ফোর্সফুলি জাগিয়ে রেখে দিচ্ছ। এটা কিন্তু 1 দিন, 10 দিন, 1 মাস, 1 বছর এই হ্যাবিটটা হতে 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 কি হয়, দেখবে ব্রেনটা শান্ত হয় না, মনটাকে মানে ঘুম পাড়ানো যায় না, মনটাকে কিন্তু বসে আনা যায় না। এই মাথাটা সবসময় কিন্তু কিছু না কিছু ভেবে চলেছে, কিছু না কিছু চিন্তা করে চলেছে। তাই জন্য মাঝরাত্রে উঠে পেচ্ছাপ করে এসে দেখি একটু মোবাইলটা দেখি, তো 8 ঘন্টা মোবাইল দেখি। তাহলে এই যে জায়গাটাকে, এই হ্যাবিটটাকে কিন্তু চেঞ্জ করা ভীষণ প্রয়োজন। পার ডে যদি মিনিমাম 4.5-5 লিটার 6 লিটার জল খাওয়া যায় এবং যদি মোবাইল ত্যাগ করা যায়, আমি আজকের দিনে লিখে দিলাম যাদের ঘুমের ওষুধ ছাড়া ঘুম হয় না তারাও কিন্তু রাত্রিবেলায় ভালো মতন ঘুমোতে পারবেন। পুরো মোবাইলটাকে ত্যাগ করে দিতে হবে। এবং শরীরের জলের পরিমাণ কিন্তু মিনিমাম প্রত্যেক দিন 4.5-5 লিটার 6 লিটার মিনিমাম জল কিন্তু অবশ্যই খাবেন। 1 মাসের মধ্যে ফল পাবেন, মিলিয়ে নেবেন। এই মোবাইল কিন্তু আমাদের মাথাটাকে, মস্তিষ্কটাকে, ব্রেনটাকে ঘুমোতে দেয় না, এটাকে জাগিয়ে রেখে দেয়। আমাদের শরীরটা হয়তো ক্লান্ত, আমাদের হয়তো ঘুম পাচ্ছে, কিন্তু কৃত্রিম ভাবে এটাকে জাগিয়ে রেখে দিচ্ছে। এই অভ্যেসটাকে যদি ত্যাগ করতে পারেন, এটাকেও কিন্তু শরীরের মতোই আস্তে আস্তে নিজের আন্ডারে কন্ট্রোলে নিয়ে চলে আসা প্রয়োজন, যেন অহেতুক আমি না চাইতেও যেন জেগে না থাকে, তাহলেই দেখবেন ঘুম চলে আসবে। আপনারা একবার করে দেখবেন, মোবাইল ত্যাগ করবেন, একদম ত্যাগ করে দিতে হবে। তুমি আমাকে প্রশ্ন করেছো, আচ্ছা আর সারাদিন ব্রাউজিংস, আমি যেটা বললাম আমার বন্ধুরা কেমন। প্রথমত আমি যেটা লক্ষ্য করতে পারছি, বন্ধু দ্বারা তোমার কিন্তু যদি কোনো মেয়ে বন্ধু থাকে, অপোজিট সেক্সের বন্ধু থাকে, সেই বন্ধুরা অতটা ক্ষতিকারক নয় সেম সেক্সের বন্ধু চাইতে। সেম সেক্সের বন্ধুরা দেখবে বাড়ির মধ্যে বিয়ারের পার্টি, বা দেখা গেল কোনো একটা মদের পার্টি হচ্ছে, বা কোনো রকমের একটা ফিল্ম দেখবো, নেশাও করব, সেখানে তুমি তাদেরকে দেখা যাচ্ছে ডোনেট করছো। কেননা 5 নাম্বার এবং 11 নম্বর ঘরে নেগেটিভ ইনফ্লুয়েন্স চলে আসছে এই কারণের জন্যই যে 5 নাম্বার ঘর এবং 11 নাম্বার ঘরের সাথে কিন্তু একটা রিলেশন রয়েছে। কি? শুক্র 5 নাম্বার ঘরে ফিজিক্যালি বসে রয়েছে শনির সাথে। ব্লেম পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, যে দোষ তুমি করবে না সেই দোষ তোমার উপর চাপিয়ে দেওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে বন্ধুর দিক দিয়েও। আবার যদি 11 নম্বর ঘরটা দেখা যায়, চন্দ্র উচ্চস্থ, তোমার কমিটমেন্ট দুর্দান্ত, কিন্তু তাদের দিক থেকে কমিটমেন্টের জায়গাটা সঠিক নয়। তার কারণ মঙ্গল এবং শুক্রের আন্ডারে রয়েছে। সুতরাং ছলনা করার জায়গা, মনে এবং মুখে এক না হওয়ার জায়গা, এটা লক্ষ্য করা যাচ্ছে। যদিও আমি যেটা দেখতে পাচ্ছি 6965 কানেকশন, সি দিয়ে 96, এল দিয়ে 65, পি দিয়ে, আই দিয়ে, ও দিয়ে, টি দিয়ে, হ্যাঁ, এম দিয়ে এবং কিউ দিয়ে, সি এল ভি
CLU দিয়ে, I দিয়ে, O দিয়ে, T দিয়ে, M দিয়ে, Q দিয়ে, হ্যাঁ ইউ দিয়ে কিন্তু ভি দিয়ে নয়। 6-9 কানেকশন মঙ্গল এবং রবি 9-6, তাহলে সি দিয়ে, এল দিয়ে, ইউ দিয়ে, আই দিয়ে, ও দিয়ে, টি দিয়ে, এম দিয়ে, ইউ দিয়ে। জাতক জাতিকা থেকে ভীষণ সাবধানে, বিশেষ করে তুমি পুরুষ সেম সেক্স থেকে ভীষণ সাবধানে তোমাকে থাকতে হবে। আত্মীয়দের মধ্যে কি কোনো গুপ্তশত্রু আছে? সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমরা আত্মীয় স্বজন, পরিবারের মানুষজন সকলকে বুঝি। এই সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ কেতু যুক্ত হয়ে এবং বুধ যুক্ত হয়ে বসে রয়েছে। সুতরাং এম দিয়ে, আই দিয়ে, ও দিয়ে, টি দিয়ে আত্মীয় তোমাদের নিশ্চয়ই আছে, তাদের থেকে ভীষণ সাবধান। বুঝতে পেরেছো? তাদের থেকে ভীষণ সাবধান। তবে আরেকটা কথাও বলবো, একটা হচ্ছে পরনিন্দা পরচর্চা করার মধ্যে দিয়ে, পিএমপিসি করার মধ্যে দিয়ে নেগেটিভ ইনফ্লুয়েন্স। আরেকটা হচ্ছে আমি এত বেশি যত্ন নিচ্ছি, যার যত্ন নিচ্ছি সে স্বাবলম্বী হতে পারছে না। এই দুই ধরনের প্রবলেম কিন্তু তোমার ক্ষেত্রে ক্রিয়েট হবে, এটা আমি লক্ষ্য করতে পারছি। আমার সাথে কারোর বেশি দিন পটে না। 5 নাম্বার ঘরে মঙ্গলের অবস্থান যাদের আছে, আপনারা আজকের দিনে মিলিয়ে নেবেন। 5 নাম্বার ঘরের সাথে মঙ্গল কানেক্ট যাদের যাদের করেছে, তাদের দেখা গেল কারোর সাথে বন্ধুত্ব হলো, একদম মারাত্মক বন্ধুত্ব হলো, কিন্তু দেখা গেল 1 মাস, 2 মাস, 3 মাস, বড় জোর 6 মাস, তারপরে সেই বন্ধুত্ব শত্রুর আকার নিয়ে নিল। 5 নাম্বার ঘরে মঙ্গলের কানেকশন কিন্তু কারোর সাথে বেশি দিন পটে না, এটা কিন্তু লক্ষ্য করা যায়। হ্যাঁ, আমার শরীর কেমন থাকবে, কি কি রোগ হতে পারে, আমি তোমাকে অবশ্যই একটা কথা বলবো, তুমি খারাপ ভেবো না। গুপ্ত রোগ, সেক্সুয়াল রোগ তোমার কিন্তু আছে, এটা আমি লক্ষ্য করতে পারছি। প্রথমত হচ্ছে মঙ্গল 8 নাম্বার ঘরে বসে সুদূর প্রসারী, এবং মঙ্গলের ঘরে কিন্তু আবার শুক্র বসে, আবার শুক্রের ঘরে কিন্তু চন্দ্র বসে। তাহলে তোমার সেক্সুয়াল রোগ কিন্তু রয়েছে এবং তোমার কিন্তু গুপ্ত রোগ আছে, আমি যেটা লক্ষ্য করতে পারছি। এমন এই জায়গাটাকে সঠিক করার ভীষণ প্রয়োজন আছে। আর তোমার কিন্তু গলব্লাডার রিলেটেড প্রবলেম, থাইরয়েড রিলেটেড প্রবলেম, মন মানসিকতা রিলেটেড প্রবলেম, হ্যাঁ, এবং এই যে মোটাপা রিলেটেড প্রবলেম, দেহের মধ্যে চর্বি, মোটাপা রিলেটেড প্রবলেম, হার্ট রিলেটেড প্রবলেম, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন পরিশ্রম টরিশ্রম না করে বন্ধুদের সাথে কেবলমাত্র ওই পড়াশোনা করছো, ঠিক আছে, কেবলমাত্র কিন্তু বিয়ার আর মদ খেয়ে কাটিও না। তার কারণ যেটা আমি দেখতে পাচ্ছি, হার্ট রিলেটেড প্রবলেম, সূর্য এবং কেতুর অবস্থান নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে, খুব সাবধান। কেমন এখান থেকেও কিন্তু তোমাকে সাবধানে থাকতে হবে। পুরো একদম ডিটেলিং করে দিলাম তোমাকে। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তুমি আমাকে প্রশ্ন করবে। তোমার মা আমাকে বলেছেন যে আমি আপনাকে কোনো মতেই স্যার সুমন্ত জি চৌধুরী বলেও ডাকবো না, আমি আপনাকে 1.5-2 বছর ফলো করি, আপনাকে আমি ঈশ্বর বলে ডাকবো, আমার ঈশ্বর। যাই হোক, এইটা যেন কুসংস্কারের রূপ না নেয়, এটা বিশ্বাসের আকারে নি। সুতরাং নেগেটিভিটিকে অফ অবশ্যই করতে হবে। পরিশেষে একটা কথাই বলবো, নেগেটিভিটিকে অফ আমি তখনই করব, হ্যাঁ, নেগেটিভিটিকে অফ কিন্তু আমি তখনই করব যখন কিন্তু তুমি বলবে যে আমি স্যারের কথা শুনবো, আমি স্যারের কাছে নিজেকে কিন্তু স্যারেন্ডার করে দিলাম। পরিশেষে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঘোষণা অবশ্যই আমি করব, দেখি খুঁজে পাই কিনা। তোমাদেরকে জানিয়ে রাখি যে জুন মাসে, অর্থাৎ এই মাসে 18 তারিখ, 18ই জুন আমি কিন্তু ব্যারাকপুরের চেম্বারে বসছি। 18ই জুন আমি ব্যারাকপুরের চেম্বারে বসছি। 20শে জুন, হ্যাঁ, আমি বর্ধমানের চেম্বারে যাচ্ছি। 23শে জুন আমি মেদিনীপুরের চেম্বারে যাচ্ছি। 26শে জুন আমি বহরমপুরের চেম্বারে যাচ্ছি। 28শে জুন আমি গড়িয়াহাটের চেম্বারে যাচ্ছি এবং 30শে জুন আমি ফরিয়াপুকুরের চেম্বারে যাচ্ছি। যাই হোক, আজকের মতন এইটুকুই। যেতে যেতে আবার বলি যে এই প্রেডিকশনটি শোনার 24 ঘন্টার মধ্যে যদি তোমার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে হোয়াটসঅ্যাপ করো, আমি হোয়াটসঅ্যাপ মারফতই তার উত্তর দেবো। কেমন? আর ইমিডিয়েট রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করা প্রয়োজন, কেননা আমি তোমাকে বললাম যে এই মাসেই কিন্তু 17 অক্টোবর 2024 এর পর থেকে 16 ফেব্রুয়ারি 2025 এই সময়ের মধ্যে কিন্তু বেসরকারি খুব ভালো কোম্পানিতে কর্মের জায়গা আমি লক্ষ্য করতে পারছি। এবার কতটা কি তুমি চিন্তা করলে, তোমার মা চিন্তা করলো, সেটা তোমাদের উপরই ছেড়ে দিলাম। আজকের মতন এইটুকুই। নমস্কার।